প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। আজকে আমরা এখন তোমাদেরকে যে ক্লাসটি করাবো সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বিষয় নিয়ে। যারা বিজ্ঞান বিভাগে পড়ো তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মৃণাল কান্তি সাহা, সহকারী প্রধান শিক্ষক, বাঙ্গাকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর। মুহূর্তে আমাকে যারা দেখছেন, সম্মানিত অভিভাবক মন্ডলী, শিক্ষক মন্ডলী সহ যারা আছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূলত যে বিষয়টি আজকে পড়াবো সেটি সম্পূর্ণ একটি নতুন অধ্যায় এবং এটি বর্তমান পদার্থ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিকস। কারণ পদার্থ বিজ্ঞান আসলে যে কতগুলো ভিত্তির উপরে তৈরি হয়েছে, এটি তার মধ্যে অন্যতম একটি বিষয়। যদিও এই অধ্যায়টি তোমাদের বইয়ের প্রায় সর্বশেষ পর্যায়ে আছে, ত্রয়োদশ অধ্যায়, আধুনিক পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স, যেটাকে আমরা বলি মডার্ন ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স। এটি পদার্থ বিজ্ঞানের খুবই একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় বা তাৎপর্যপূর্ণ বিষয়। সেই জন্য তোমাদেরকে এই বিষয়টি একটু ভালোভাবে আয়ত্ত করতে হবে। এখন আধুনিক পদার্থ বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? যেহেতু পদার্থ বিজ্ঞানের কথাটির সাথে আধুনিক শব্দটি যুক্ত হয়েছে, সে অনুযায়ী আমরা বলতে পারি যে পদার্থ বিজ্ঞানের সবচেয়ে লেটেস্ট আমরা যেটাকে বলি অথবা মডার্ন বলি, সেই ধরনের একটা বিষয় এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে। আসলে বিষয়টি কি? আমরা আমরা একটু বাস্তবে আমাদের বইতে দেখি যে আসলে মডার্ন বলতে আমরা কি বুঝি। কতটুকু মডার্ন আসলে ফিজিক্সটা, কতটুকু আধুনিক, কতটুকু সুন্দর, আসলে আমরা সেটা দেখব। আসলে বিজ্ঞানের আবিষ্কারের ক্ষেত্রে বা বিজ্ঞানের যতগুলো ক্ষেত্র আসে, সেটা তোমার হোক চিকিৎসা বিজ্ঞান, হোক সেটা কৃষি বিজ্ঞান, হোক সেটা মৎস্য বিজ্ঞান, যে কোনো ক্ষেত্রেই আমাদের এই পদার্থ বিজ্ঞানের অবদান অত্যন্ত বেশি। পদার্থ বিজ্ঞানের অবদানটি আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না, কারণ চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু আমরা ফিজিক্সটা ব্যবহার করছি। আবার আমরা কৃষি ক্ষেত্র আমরা কিন্তু ফিজিক্সের সেই বিস্ময়কর আবিষ্কারগুলো আমরা ব্যবহার করছি। এখন আমরা একটু জানতে চেষ্টা করি যে আমাদের আধুনিক পদার্থ বিজ্ঞানটা আসলে কতটুকু আধুনিক বা কতটুকু আসলে সেটি মডার্ন, এই বিষয়টি আমরা একটু আলোকপাত করতে চেষ্টা করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে তোমাদের বইয়ে এটি তোমাদের পদার্থ বিজ্ঞান বই। এই বইয়ের তোমার দের যেই বিষয়টি আছে, যে ত্রয়োদশ অধ্যায় আধুনিক পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স। তো সেখানে আসলে এটা এই যে ছবিটা তোমরা দেখছো শুরুতে, এটি কি কখনো দেখেছো তোমরা? আসলে এটি হচ্ছে, আমরা যে ধরো বিভিন্ন ধরনের টেলিভিশনের কথা বলি, মোবাইল কথা বলি, বা একটা এলইডি চার্জারের কথা বলি, বা তোমার বাসা যে এলইডি বাল্বটা জ্বলে সে বাল্বটার কথাই বলি, বা আহ, যে কোনো ডিভাইস তৈরি করার ক্ষেত্রে এই ধরনের একটা সার্কিট প্রথমে তৈরি করতে হয়, যে কোন দিকে কত এম্পিয়ার, কত ভোল্ট, কি আইসি দেওয়া থাকবে, সেই বিষয়গুলো আগে বিজ্ঞানের ভাষায় হিসাব করে, পদার্থ বিজ্ঞানের ভাষায় হিসাব করে এরকম একটা সার্কিট বানাতে হয়। তো আমরা একটু শুনতে চেষ্টা করি আসলে পদার্থ বিজ্ঞানের এই আহ, আধুনিকতার মধ্যে কি কি জিনিস আমরা আসলে খুঁজে পাই। বিংশ শতাব্দীর শুরুতে আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা হলে যেই যে নতুন বিষয়গুলো জন্ম হয় তার একটি হচ্ছে তেজস্ক্রিয়তা। তাহলে আমরা তোমরা আসলে সম্ভবত তোমরা যেটি দেখাতে আমি চেয়েছিলাম সেটি সম্ভবত তোমরা দেখতে পাওনি। সেই জন্য আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি। এটি তোমাদের ত্রয়োদশ অধ্যায়ের আধুনিক পদার্থ বিজ্ঞান এবং ইলেকট্রনিক ডিভাইস অধ্যায়টি। এই যে আমি সার্কিটটা দেখাচ্ছি, এটি সার্কিটটা এই পদার্থ বিজ্ঞানের বিভিন্ন গাণিতিক হিসাব করে কোথায় আইসি বসবে, কোথায় কত এম্পিয়ারের বসবে, কোথায় বিদ্যুৎ প্রবাহ হবে, কম হবে, কোথায় বেশি হবে, কোথায় নিম্ন ধাপ, কোথায় উচ্চ ধাপি, এই বিষয়গুলোর এক গাণিতিক ভাবে হিসাব করে আগে এরকম একটা সার্কিট বানানো হয়, যেটি আমরা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস আমরা ব্যবহার করার ক্ষেত্রে এটি খুব প্রয়োজন। তো আমরা একটু আধুনিক পদার্থ বিজ্ঞানের একটু
টুকটাক যে বিষয়গুলো আমাদের জানার দরকার সে বিষয়গুলো আমরা একটু জানতে চেষ্টা করি। যে বিংশ শতাব্দীর শুরুতে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা হলে যে নতুন বিষয়গুলোর জন্ম হয় তার একটি হচ্ছে তেজস্ক্রিয়তা। এই অধ্যায়ে তেজস্ক্রিয়তার বিষয়টি তোমাদের জন্য ব্যাখ্যা করা হয়েছে। আমাদের বর্তমান সভ্যতার মূল চালিকা শক্তি হচ্ছে ইলেকট্রনিক্স। এই উক্তিটি মোটেই অতিরঞ্জিত নয়। বর্তমান ইলেকট্রনিক্সের পিছনে পদার্থবিজ্ঞানের অবদানটুকু এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। যেসব যন্ত্রপাতি আমাদের জীবনে পুরোপুরি পাল্টে দিয়েছে এই অধ্যায়ের সেসব যন্ত্রের সাথেও তোমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এখানে যে বিষয়গুলো আমরা আসলে আজকের পাঠ শেষে আমরা মোটামুটি জানবো। আসলে জানা বলা যাবে না, আমরা শিখতে পারবো, বলতে পারবো, লিখতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। সেটি হচ্ছে তেজস্ক্রিয়তা ব্যাখ্যা করতে পারবো, আলফা বিট ও গামা রশ্মির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। আমরা একটু চেষ্টা করি এতটুকু আজকে শেষ দেওয়ার জন্য। যে তেজস্ক্রিয়তা, আমাদের তেজস্ক্রিয়তা হলো রেডিও অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে আমরা সবাই জানি একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। সেটি আমরা একদম ছোটকালের সেই বিজ্ঞানের বই থেকে শুরু করে তোমরা যখন রসায়ন বিজ্ঞান পড়ো সেখানেও আমরা এই কথাটি জানি যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। সেখানে এই নিউক্লিয়াসের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হলো প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। পরমাণু নিউক্লিয়াসের যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে, কারণ এই জন্য পরমাণুকে বলা হয় তড়িৎ নিরপেক্ষ। কারণ ইলেকট্রন এবং প্রোটন, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত আর প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত। যখন এই দুটোর মধ্যে আধানের পরিমাণ সমান থাকে, ধনাত্মক এবং ঋণাত্মক, তখন এই পরমাণুটা তড়িৎ নিরপেক্ষ থাকে। আর এটি যখন কোনোভাবে ইলেকট্রন আদান প্রদান করে তখনই হয় প্রোটন বেড়ে যাবে অথবা প্রোটনের সংখ্যা কমে যাবে। তখন আমাদের এইটির নতুন একটা মানে অর্থাৎ পরমাণুর মধ্যে আদানের সৃষ্টি হয়। তো যাই হোক, ততগুলো ইলেকট্রন নিউক্লিয়াসে দিকে ঘুরতে, নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ থেকে প্রায় লক্ষ গুণ ছোট। তাইলে নিউক্লিয়াস এত ছোট যে একটা পরমাণুর ব্যাসার্ধ যতটুকু তার চেয়ে লক্ষ গুণ ছোট। নিউক্লিয়াসের আকার খুবই ছোট হলেও একটি পরমাণুর মূল ভরটি আসলে নিউক্লিয়াসের ভর। একটা নিউক্লিয়াসের ভর যতই ছোট হোক, একটা নিউক্লিয়াসের ভর যত হবে একটা পরমাণুর ভর তত হবে। তার কারণ ইলেকট্রনের ভর প্রোটন কিংবা নিউট্রনের ভর থেকে 1800 গুণ কম। মানে এগুলো এত ছোট হিসাব, তার চেয়ে আরো 1800 গুণ কম। হ্যাঁ, এই জন্য আসলে ইলেকট্রনের ভরকে গণ্য করা হয় না। মূলত পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন এবং নিউট্রন থাকে সেটার ভরটার সাথে তুলনা করা হয়। প্রোটন পজিটিভ চার্জ যুক্ত ধনাত্মক আধান যেটিকে বলি, তাই শুধু প্রোটন দিয়ে নিউক্লিয়াস তৈরি হতে পারে না, তাহলে প্রবল বিকর্ষণে প্রোটনগুলো ছিটকে যাবে। সেজন্য নিউক্লিয়াসের ভিতরে প্রোটনের সাথে চার্জহীন নিউট্রনও থাকে, যেটাকে আমরা বলি আধান নিরপেক্ষ বা তড়িৎ নিরপেক্ষ। এবং নিউট্রন প্রোটন মিলে প্রবল শক্তিশালী নিউক্লিয়াসে বলের আকর্ষণে নিউক্লিয়াসগুলো স্থিতিশীল থাকতে পারে। হাইড্রোজেনের কেন্দ্রে একটি মাত্র প্রোটন থাকলেও বাড়তি একটি কিংবা দুইটি নিউট্রন সহ হাইড্রোজেনের নিউক্লিয়াসও রয়েছে। নিউক্লিয়াসের ভিতরে প্রোটনের সংখ্যা বাড়ার সাথে সাথে সেটাকে আমরা স্থিতিশীল রাখার জন্য নিউট্রনের সংখ্যা বেড়ে যেতে থাকে। কিন্তু তারপরেও নিউক্লিয়াসের ভিতরে প্রোটনের সংখ্যা 82 যখন অতিক্রম করার পর নিউক্লিয়াসের মধ্যে অস্থিতিশীলতা শুরু হয়ে যায়। আমরা বলছি যে এটি বাড়তে বাড়তে যখন 82 এর বেশি হয়ে যায় তখন এই নিউক্লিয়াসের মধ্যে তখন আবার অস্থিতিশীলতা শুরু হয়ে যায়। আর এই অস্থিতিশীল নিউক্লিয়াসগুলো কোনো এক ধরনের বিকিরণ করে স্থিতিশীল হবার চেষ্টা করে। তাহলে এটি বাড়তে বাড়তে যখন 82 হয়, 82-র উপরে যায়, তখন তার মধ্যে একটা অস্থিতিশীলতা কাজ করে। আর এই অস্থিতিশীলতাই নিউক্লিয়াসকে কোনো এক ধরনের বিকিরণ করে এর মধ্যে একটা স্থিতিশীলতা করার চেষ্টা করে। যেমন মানুষের অতিরিক্ত খাবার খেলে যেমন বমি করে ফেলে দেয়। হ্যাঁ, কেন বমি করে? যে তার এটি হজম হচ্ছে না অথবা এটি তার পেটে ধারণ করতে পারছে না, তখন পড়ে যায়। এরকম ব্যাপারটি যখন তার মধ্যে অস্থিতিশীলতা কাজ করে সে নিজে আবার স্থিতিশীল হওয়ার জন্য
এক ধরনের বিকিরণ করে সেটাকে স্থিতিশীল করতে চেষ্টা করে। এই প্রক্রিয়াকে আমরা বলি তেজস্ক্রিয়তা। নিউক্লিয়াসের ভিতর থেকে যে বিকিরণ বের হয়ে আসে সেটাকে আমরা বলি তেজস্ক্রিয় রশ্মি। তাহলে এই যে তেজস্ক্রিয়তাটা হলো মূলত বিকিরণ হওয়ার প্রক্রিয়া। এটা হচ্ছে একটা প্রসেস। বিকিরণটা যে হচ্ছে এই প্রক্রিয়াটাকে আমরা বলি তেজস্ক্রিয়তা। আর এই যে নিউক্লিয়াসের ভিতরে যে বিকিরণ বের হয়ে আসে, যে বিকিরণটা বের হয়ে আসে সেটাকে আমরা বলি তেজস্ক্রিয় রশ্মি। তাহলে নিউক্লিয়াসের ভিতরে প্রোটনের সংখ্যা 82 অতিক্রম করলেই পারমাণবিক সংখ্যা 82 থেকে বেশি হয়ে যায়। যেই নিউক্লিয়াসে তেজস্ক্রিয় হয়ে থাকে তা নয়, অন্য পরমাণুর নিউক্লিয়াসও তেজস্ক্রিয় হতে পারে। আমরা পরমাণুর শ্রেণীবিন্যাস করেছি তার ইলেকট্রন সংখ্যা দিয়ে, যেটা প্রোটনের সংখ্যার সমান। একটি মৌলের বাহ্যিক ধর্ম, প্রকৃতি, রাসায়নিক গুণাগুণ সবকিছু নির্ভর করে বাইরের ইলেকট্রনের শ্রেণীবিন্যাসের উপরে। কাজেই কোনো একটি মৌলের পরমাণুতে তার ইলেকট্রন বা প্রোটনের সংখ্যা সুনির্দিষ্ট হলেও নিউটনের সংখ্যা ভিন্ন হতে পারে, যেটাকে আমরা ওই আইসোটোপ বলি আর কি। নিউটনের সংখ্যা ভিন্ন হওয়ার কারণে এটা আইসোটোপ হয়ে যায়। তো সুনির্দিষ্ট হলো নিউটনের সংখ্যা ভিন্ন হতে পারে। ভিন্ন নিউটন সংখ্যায় নিউট্রন যুক্ত নিউক্লিয়াসের পরমাণুকে বলা হয় সেই মৌলের আইসোটোপ। কাজে কোনো একটি মৌলের একটি আইসোটোপ স্থিতিশীল হতে পারে, আবার সেই মৌলের অন্য একটি আইসোটোপ অস্থিতিশীল বা তেজস্ক্রিয় হতে পারে। উদাহরণ দেওয়ার জন্য আমরা বলতে পারি কার্বন মৌলের কথা, যেমন নিউক্লিয়াসের 6টি প্রোটন এবং তার মধ্যে 3টি আইসোটোপ থাকে। ঠিক আছে, তাহলে 6টি প্রোটন এবং 6টি নিউট্রন যখন 12 হবে, আর 6টি প্রোটন যখন 60টি নিউটন হবে তখন 13 হবে, 6টি প্রোটন 8টি নিউটন তখন 14 হবে বল। কার্বনের এই 3টি আইসোটোপের মধ্যে যেটা 14 বর বিশিষ্ট সেটি অস্থিতিশীল বা তেজস্ক্রিয়। 1896 সালে হেনরি ব্যাকরেল, তাকে এই তেজস্ক্রিয়তার জনক বলা হয়। হেনরি ব্যাকরেল প্রথম ইউরেনিয়াম নাম থেকে তেজস্ক্রিয় রশ্মির অস্তিত্ব প্রমাণ করেন। পরবর্তীতে আর্নেস্ট রাদারফোর্ড, পিয়ারে কুরি, ম্যারি কুরি এবং অন্যান্য বিজ্ঞানীরা অনন্য মৌলের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। এটি বাইরের চাপ, তাপ, বৈদ্যুতিক বা চুম্বক ক্ষেত্র দিয়ে কোনোভাবে প্রভাবিত বা নিয়ন্ত্রণ করা যায় না। কাজে এটি একটি নিউক্লিয় ঘটনা হিসেবে মেনে নেওয়া হয়। শুধু তাই নয়, তেজস্ক্রিয়তার কারণে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়ে নিউক্লিয়াসের গঠন পরিবর্তন হয়ে সেটি ভিন্ন একটি মৌলে রূপান্তরিত হয়। তাহলে এটি যখন তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত হয় তখন সেটি আবার একটা নতুন মৌলে রূপান্তরিত হয়, সেটাও লক্ষ্য করা হয়েছে। নিউক্লিয়াস থেকে যে 3টি প্রধান তেজস্ক্রিয় রশ্মি বের হয় সেগুলোকে আমরা বলি আলফা, বিটা এবং গামা রশ্মি। এখন এই রশ্মিগুলোর আবার ব্যাখ্যা আছে। এই রশ্মিগুলো যে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, কোন ধরনের রশ্মি আবার কি ধরনের তেজস্ক্রিয়তা, কি ধরনের তাদের তরঙ্গ দৈর্ঘ্য, কি ধরনের তারা ক্ষতি সাধন করে, এই বিষয়গুলো আমাদেরকে আবার ভালোভাবে জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে আজকে যে বিষয়টি জানানোর জন্য আমরা চেষ্টা করেছি সেটি হচ্ছে আসলে পদার্থবিজ্ঞানের আধুনিকায়নটা শুরু হয়েছে সেই 20 শতাব্দীর শুরুতে, এবং এই যে আমরা বর্তমানে সারা বিশ্বে যে আইসিটির একটা বিপ্লব দেখতে পাই, আমরা বলি যে আমরা এখন হয়ে গেছি যে কি প্রযুক্তি নির্ভর একটা জাতি, প্রযুক্তি নির্ভর একটি বিশ্ব নিয়ে আমরা এখন চলছি, বা অদূর ভবিষ্যতে সেটি আরো বিশাল একটা পরিবর্তনে সাধন করে আরো নতুন নতুন প্রযুক্তি আমাদের সামনে নিয়ে আসবে। আসলে এই সকল কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র পদার্থ বিজ্ঞান দ্বারা। আমরা আসলে মূলত যেটি কম্পিউটার বিজ্ঞান বলি সেটারও যদি আমরা ভিত্তি খুঁজে বের করি তাহলে সেখানে আমরা দেখব সেখানে পদার্থ বিজ্ঞানের অবদান রয়েছে। আমাদের পদার্থ বিজ্ঞান এমন একটি বিজ্ঞান যেটি আবার গণিতের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। গণিতটা এমন একটি বিজ্ঞান যেটি সকল বিজ্ঞানের সাথে সমন্বয় এবং সকল বিজ্ঞানের সকল কিছু সত্য প্রমাণ করার জন্য গণিত অপরিহার্য। এই জন্য বলা হয় ম্যাথমেটিক্স ইজ দ্য কুইন অফ দ্য সায়েন্স। হ্যাঁ, গণিতকে বলা হয় বিজ্ঞানের রানী। তো যাই হোক,
তো আমরা এই জন্য বলবো যে মডার্ন ফিজিক্সটা আমাদের এই যে কি সেটি আমরা ধাপে ধাপে অগ্রসর হচ্ছি। আজকে আমরা যেটি আলোচনা করতে চেষ্টা করেছি সেটা হচ্ছে আমাদের একটি পরমাণু থেকে আমাদের যাত্রা শুরু হয়। একটি পরমাণুর কেন্দ্র থাকে, সেই কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং সেই পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে চতুর্পাশে যেটি ঘুরে, হ্যাঁ, সৌরমণ্ডলের সাথে রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা জানি। হ্যাঁ, বিভিন্ন পরমাণু মডেল তোমরা জানো। সে সৌর মডেলের সাথে যেরকম তুলনা করা হয়েছে, হ্যাঁ, সেটি চতুর্দিকে যেমন সূর্যকে কেন্দ্র করে চতুর্দিকে গ্রহ নক্ষত্রগুলো ঘুরে, সেরকম পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে চতুর্দিকে ইলেকট্রনটা ঘুরছে। এই যে ইলেকট্রনটা ঘুরছে, সেই ইলেকট্রনটি হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত বা ঋণাত্মক আধানযুক্ত, আর পরমাণুর কেন্দ্রে যেটি প্রোটন সেটি হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। জানি যতটি পরমাণু কেন্দ্রে থাকে ঠিক ততটি ইলেকট্রন পরমাণুর কেন্দ্রের বাইরে থাকে, এবং কোনো কারণে যদি পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, তাহলে ইলেকট্রন ত্যাগ করলে ইলেকট্রন কমে গেল, তাহলে কি বেড়ে গেল? প্রোটন বেড়ে গেল, প্রোটনের সংখ্যা বৃদ্ধি পেল, তখন পরমাণুটা ধনাত্মক আধানযুক্ত হয়। আবার যখন পরমাণুটা কোনো জায়গা থেকে ইলেকট্রনটা নিয়ে আসলো, তখন ইলেকট্রন বেড়ে গেল, প্রোটন আগের মতো কমে গেল। কমে গেল না, প্রোটন আগে যা ছিল তাই ছিল, কিন্তু পরমাণু অন্য জায়গা থেকে আসার কারণে পরমাণুর সংখ্যা বেড়ে গেল, পরমাণুর ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল। সেই জন্য সেখানে ইলেকট্রনের আধিক্য দেখা দেয়, তখন সেটা ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে যায়। আর পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের আমরা বলেছি যে একটি পরমাণুর ভরটা সম্পূর্ণ নিউক্লিয়াসে থাকে। কেন থাকে? একটি ইলেকট্রনের ভর একটি প্রোটনের ভরের 1800 গুণ হচ্ছে ছোট, কিন্তু একটি প্রোটনের ভরও খুব সামান্য। সেই জন্য আমরা এই অর্থাৎ ইলেকট্রনের ভরকে আমরা গণ্য না করলে আমরা মোটামুটি পরমাণুর কেন্দ্রে নিউট্রন ও প্রোটনের ভর দিয়ে মূলত আমরা পরমাণুর ভরটা বের করতে পারি। তো এই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করেছিলাম আজকে। আর আরেকটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে আমাদের যে কথাটি আমরা বলেছিলাম যে একটি পরমাণুর মধ্যে ব্যালেন্স করার জন্য প্রোটন এবং নিউট্রনের সংখ্যা মিলিয়ে ভর সংখ্যা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে অনেক সময় প্রত্যেকটা পদার্থের ধরো পরমাণুর প্রোটন এবং নিউট্রন সংখ্যা সব ক্ষেত্রে সমান থাকে, প্রোটন ঠিক থাকে কিন্তু নিউট্রনের পরিবর্তন হতে পারে। এই নিউট্রনের পরিবর্তনের কারণে ভর সংখ্যার পরিবর্তন হয়। আর এই যখন ভর সংখ্যার পরিবর্তন হয় তখন এগুলোকে আমরা ওই পরমাণুর আইসোটোপ বলি। আমরা জানি যে 82-র উপরে গেলে যখন তার মধ্যে অস্থিতিশীলতা বিরাজ করে, আর তখন সে কিছু তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে তার মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে চেষ্টা করে। এবং এই যে তার তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা বলি তেজস্ক্রিয়তা, আর যে রশ্মিটি বের হয় আমরা সেই রশ্মিটাকে বলি তেজস্ক্রিয় রশ্মি। আর এটি সাধারণত 3টা রশ্মি বের হয়, সেটা হচ্ছে আলফা রশ্মি, ভিটা রশ্মি এবং গামা রশ্মি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামী ক্লাসে এই রশ্মিগুলো কি কি ঘটনা ঘটছে এই বিষয় সম্পর্কে, অর্থাৎ আমরা 3টে রশ্মি সম্পর্কে আগামী ক্লাসে আমরা জানবো। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভ বিকাল, ধন্যবাদ সবাইকে।